প্রচারণার শেষ দিনে কর্মী সমর্থক নিয়ে বিশাল শোডাউন বিএনপি প্রার্থীদের। জাতির উদ্দেশ্যে ভাষণে আইনের শাসন নিশ্চিত ও 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার তারেক রহমানের। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন নতুন আঙ্গিকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি 11 দলীয় জোটের প্রার্থীদের। দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না জনগণকে, বললেন জামায়াত আমির। এক কথায় যদি বলি, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। সমালোচনার মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এলো ইসি। কোনো ধরনের ভিডিও করা যাবে না গোপন কক্ষে। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। দেশ গঠনে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে সবার জন্য নিরাপদ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ দিনের প্রচারে তিনি বললেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে দেশ চালানোর অভিজ্ঞতা যেমন কারণেই, তেমনি রাষ্ট্র গঠনেও অন্য কোনো দলের কর্মসূচি নেই। দলের পক্ষে জনরায়ের অনুরোধ করে বিএনপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক ধানের শীষ। রাজধানীর লালবাগে জনসভার মাধ্যমে শেষ করলেন নির্বাচনী প্রচার। পথে বাবা মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান। ঢাকা 7 আসনের ঐতিহ্যবাহী পুরান ঢাকার লালবাগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য শেষবারের মতো মঞ্চে উঠলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রার্থী হামিদুর রহমানের পক্ষে চাইলেন ভোট, স্বপ্ন দেখালেন নতুন বাংলাদেশের। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমাদের যে সকল ভাই বোনেরা ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তরিত হবে, তারা যখন বিদেশ যাবে, যদি তাদের অর্থ সংকট হয় তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয়, বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব। এর আগে ঢাকা 6 আসনের ধূপখোলা মাঠে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারেক রহমান। যোগ দেন ঢাকা 4 আসনের জুরাইনে দলীয় প্রচারণায়ও। ঘনবসতিপূর্ণ এই এলাকার বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন শোনান চরম দুরাবস্থার কথা। তারেক রহমান আশ্বাস দেন 12 তারিখের পর ফিরবে সুদিন। মানুষের কর্মসংস্থানের সমস্যা, এই যে মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এই কাজগুলো আমাদের পক্ষে করা সম্ভব। ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে, আল্লাহর রহমতে ধানের শীষ নির্বাচিত হলে, ধানের শীষ সরকার গঠন করলে এই কাজগুলো আমরা করব। শেষ ধাপের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এর আগে ঢাকা 5 আসনের যাত্রাবাড়ি যান বিএনপি চেয়ারম্যান। প্রচারণা চালান এই আসনের বিএনপির প্রার্থী নবিউল্লাহ নবীর পক্ষে। বিকেলে বড় পরিসরে তারেক রহমানকে স্বাগত জানানো হয় ঢাকা 9-এর বাসাবো তরুণ সংঘ মাঠে। বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের হাত ধরে সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকার জলাবদ্ধতা সহ সকল সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, সেই কাজটি হয়নি জনগণের জন্য। আগামী নির্বাচনে ধানের শীষ সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলাবদ্ধতা সমস্যার সমাধানের কাজে হাত দিব। বিএনপি চেয়ারম্যান দিনব্যাপী 8টি জনসভার শুরুতে প্রচারণা চালান নিজের আসন ঢাকা 17-তে। এরপর ঢাকা 10-এ রবিউল আলমের পক্ষে কলাবাগান মাঠের জনসভায় অংশ নেন তারেক রহমান। 8 আসনের মির্জা আব্বাসের পথসভায়ও যোগ দেন তিনি। রাতে নির্বাচনী প্রচার শেষে বাবা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান। রঞ্জন শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচিত হলে আইনের শাসন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণে তিনি বলেন, সরকার গঠন করলে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ কঠোর হবে বিএনপি। সংবিধানে ফিরিয়ে আনা হবে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। 1 কোটি কর্মসংস্থানের অঙ্গীকার করে চাকরি না পাওয়া পর্যন্ত তরুণ তরুণীদের ভাতা দেওয়ার কথাও জানান তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কেয়ার চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। ভোটারদের উদ্দেশ্যে বলেন, 12 তারিখ আপনারা ধানের শীষের দায়িত্ব নিন, পরদিন থেকে আপনাদের দায়িত্ব নেবেন বিএনপির এমপিরা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 37 মিনিটের ভাষণ। এ সময় ধানের শীষে ভোট চেয়ে নির্বাচিত হলে তার সরকার কি করবেন তার বিস্তারিত তুলে ধরেছেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ভাষণে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন নিশ্চিত এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। জানালেন, ন্যায্য রাষ্ট্রীয় সুযোগ পাবে জনগণ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করা, মহানবীর আদর্শিক ন্যায়পরায়ণ শাসন নিশ্চিত করার কথা বলেছেন তারেক রহমান। জানান, প্রশ্রয় পাবে না ধর্মীয় উগ্রবাদ। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে। কেউ যেন বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে, সেই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কেয়ার সুবিধা চালুর কথা জানান বিএনপি চেয়ারম্যান। কর্মসংস্থান সৃষ্টি ও চাকরি নিশ্চিত না হলে ভাতার বিষয়েও উল্লেখ করেন ভাষণে। বলেন, পাচার ঠেকানো গেলে অর্থায়ন সমস্যা হবে না। বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবারের মতন দেশে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনে মেধার মূল্যায়ন করার প্রতিশ্রুতিও দেন বিএনপি প্রধান। যথাসময়ে পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তারেক রহমান। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। ধানের শীষে ভোট দিলে দেশের বিজয় আর নিশ্চিত হবে তাবেদার মুক্ত বাংলাদেশ। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। শক্তি প্রদর্শন করে কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এখন থেকেই ভোটের পাহারাদারি শুরু করার নির্দেশনা দেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো জালিয়াত ভোটচোর, অবৈধ ইঞ্জিনিয়ার যেন জনগণের কপাল নিয়ে খেলতে না পারে। বিজয়ের মালা গলায় পরিয়ে দিয়ে তারপর ঘরে ফেরার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঢাকার বিভিন্ন আসনের জনসভায় অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। এ সময় জনসভায় অংশ নিয়ে 11 দলীয় ঐক্যের নেতারাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের সতর্ক করেছেন। দোহার নবাবগঞ্জ ঢাকা 1 আসনের নির্বাচনী জনসভা দিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণার ইতি টানলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সবশেষ জনসভায়ও দোহার জয়কালী বড় মাঠ নেতাকর্মী ও সমর্থকদের চাপে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শেষ নির্বাচনী সভায়ও জামাত আমির বলেন, দেশের মানুষ জামাতকে নির্বাচিত করলে দুর্নীতি, চাঁদাবাজ, ফ্যাসিবাদ মুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নারীর অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। যারা অতীতেই বিভাজন করেছে তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। আমরা এই গণদুশমনদেরকে রুখে দেব। আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের ভিতরে ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আর কাউকে বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল নির্বাচনে শক্তি প্রদর্শন করে জয়ী হওয়ার চেষ্টা করছে। কেউ অবৈধ শক্তি প্রয়োগ করে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে তাদের প্রতিহত করার নির্দেশ দেন তিনি। উস্কানি কেউ দিলে চোখে চোখ রেখে বলবেন, ইনশাআল্লাহ 12 তারিখ যাব, আমার পছন্দের প্রার্থী এবং প্রতীকে ভোট দেব, তোমার পারলে তুমি আমাকে ঠেকাইও।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 1 আসনের সর্বশেষ জনসভায় অংশ নিলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি অন্যান্য নির্বাচনী সমাবেশের মতো বৈষম্য এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। একই সাথে 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান নেওয়ার পরামর্শ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে দিনের শুরুতে সকাল 10টায় ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভায় মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অংশ নেন জামাত আমির, যেখানে 11 দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম সহ উপস্থিত ছিলেন 11 দলের নেতারা। এ সময় রিকশা প্রতীকে ভোট চেয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন তারা। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে। মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাল্লাহ উপহার দিতে চাই। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। জনসভায় একটি পক্ষ ভোট হাইজ্যাক করার চেষ্টা করছে অভিযোগ করে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান জামাত আমির। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রচারণার শেষ সময়ে জাতির উদ্দেশ্যে নির্বাচনী ভাষণ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভাষণে সততা, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য জামায়াত ও 11 দলীয় জোটের পক্ষে ভোট চান তিনি। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। তারা ক্ষমতায় এলে সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, প্রচারের শেষ সময়ে এসে জাতির উদ্দেশ্যে বাংলাদেশ টেলিভিশনের ভাষণ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না। ভাষণে তিনি বলেন, আগামীতে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সততা ও ইনসাফ কায়েম হবে, সুযোগ তৈরি হবে কর্মসংস্থানের। তার বিপরীতে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করবে তার দল। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না। আমরা কি শোষণ, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র চাই? আমাদেরকে ভাবতে হবে, আমরা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে চাই? এসব বিষয়ে যদি আমরা ইতিবাচক পরিবর্তন দেখতে চাই, তাহলে আমাদেরকে আগামী নির্বাচন নিয়ে নৈতিকভাবে ভাবতে হবে। ভাষণে দেশের নারীদের বিষয়ে বাড়তি গুরুত্ব দেন জামায়াতের আমির। বলেন, নারীরা শুধু ঘরেই থাকবে না, তাদের মূলধারার রাজনীতিতে যুক্ত করা হবে। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে, কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা, বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। আগামী বাংলাদেশের দায়িত্ব সচেতন তরুণদের হাতে তুলে দিয়ে জামায়াতের আমির বলেন, বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত দেশ গড়তে চান তারা। আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক হারে ইনশাল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে। প্রবাসীদের সঙ্গত সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশে যাতে কোনোভাবে তারা নিপীড়নের শিকার না হন, তা আমরা নিশ্চিত করব। 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন জামায়াতের আমির। আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি, তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিব। তবে আমাদের জাতীয় স্বার্থ মর্যাদা, জাতীয় উন্নয়ন, অগ্রাধিকার আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সোমবার বিকেলে ভোলা 4 আসনে নির্বাচনী জনসভা করেন ভোলা 4 আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন। বলেন, 5 আগস্টের পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন করেনি বিএনপি। এটাই প্রমাণ করে দেশের মানুষ বিএনপির কাছে নিরাপদ। এ সময় ধানের শীষের পক্ষে ভোট চান নয়ন। জনসভা ও গণসংযোগে সময় কাটছে নারায়ণগঞ্জ 4 আসনের বিএনপি জোটের প্রার্থী মনির হোসেন কাশিমির। সোমবার বিকেলে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে অংশ নেন তিনি। এ সময় 12 তারিখ সকলকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। সোমবার সন্ধ্যায় পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন পঞ্চগড় 1 আসনে 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। ভোটারদের উদ্দেশ্যে নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন তিনি। স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, মেডিকেল কলেজ স্থাপন
ও শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠনের আশ্বাস দেন তিনি। সিলেটে এক আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেয় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান, জলাবদ্ধতা রোধ সহ নানা আশ্বাস দেন আব্দুল মুক্তাদির। নেত্রকোনা ৪ আসনে বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবরের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার দুপুরে জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এস.এম. সোহাগের নেতৃত্বে মোহনগঞ্জে চলে এই প্রচারণা। এ সময় লুৎফুজ্জামান বাবরের পক্ষে ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। মাদারীপুর ১ আসনের বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে হয়েছে বিশাল জনসভা। সোমবার সন্ধ্যায় শিবপুরের হাতির বাগান মাঠে জনসভায় নাদিয়া আক্তার বলেন, শত যোগ্য লোক ক্ষমতায় গেলে নিঃসন্দেহে এলাকা ও দেশের উন্নয়ন হয়। এ সময় ১২ তারিখ ধানের শীষে ভোট দিলে সকলের প্রতি আহ্বান জানান তিনি। রংপুর ৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী মিছিলে হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে কাউনিয়া উপজেলার টেপা মধুপুর বাজারে এই ঘটনা ঘটে। আখতার জানান, শেষ মুহূর্তে নির্বাচনী মিছিলে অংশ নিয়ে স্লোগান দিচ্ছিলেন তিনি। এ সময় তার হাত থেকে মাইক কেড়ে নেয় স্থানীয় কয়েকজন। এনসিপির এক কর্মী ঘটনার ভিডিও ধারণ করতে নিলে তার মোবাইলও কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা। অটোতে হামলা করে আমাদের সেই কিশোর তার হাত থেকে মাইক পিসটি কেড়ে নেয়। মিছিলটি ছিল একটা নির্বাচনী মিছিল, কিন্তু সেটা একটা প্রতিবাদী মিছিলে রূপান্তরিত হয়েছিল ছাত্রদলের চুরির কারণে, বিএনপির চুরির কারণে সেটা একটা প্রতিবাদী মিছিলে পরিণত হয়েছিল। রাজশাহী ৩ আসনে নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাতে মোহনপুর উপজেলার মালিদহ গ্রামে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, রাতে বিএনপি প্রার্থীর নির্বাচনী মিছিলে জামায়াতের নির্বাচনী অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় একটি ব্যানার ছিঁড়ে যায়। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় আহত হয়েছেন অন্তত ৮ জন। বগুড়া ৪ আসনের জামায়াত প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। সোমবার রাতে নন্দীগ্রাম উপজেলার ভুসকুর এলাকায় এই ঘটনা ঘটে। জামায়াত প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ অভিযোগ করেন, রাতে শিবিরের কয়েকজন নেতাকর্মী ওই এলাকায় চা খাচ্ছিলেন। পাশ দিয়ে বিএনপির সমর্থকরা মিছিল নিয়ে যাচ্ছিল। এ সময় অতর্কিতভাবে শিবির কর্মীদের উপর চড়াও হয় তারা। একজন পালিয়ে গেলেও 2 শিবির কর্মীকে আটক করে রাখে বিএনপির লোকজন। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, শিবিরের কর্মীরা ভোটারদের টাকা বিলি করছিল। জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে ও টানা ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। সন্ধ্যায় কলকারখানা, অফিস, আদালত ছুটির পর থেকেই বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। এ সময়ের সাথে সাথে কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। চাপ সামলাতে মহাসড়কে চলাচল করছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি বাস। এতে বিভিন্ন স্থানে গাড়ির জটলা, ধীরগতির সৃষ্টি হয়। তবে প্রয়োজনের তুলনায় যানবাহন অপ্রতুল হওয়ায় কেউ কেউ ট্রাক ও পিকআপে চড়ে রওনা হন গন্তব্যে। কোথাও কোথাও বেশি ভাড়া নেয়ার অভিযোগও করেন যাত্রীরা। মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুরা 20 বছর পর নির্বাচন হতেছে, এজন্য আমরা যাইতেছি ভোট দেওয়ার জন্য আনন্দে। দীর্ঘ 20 বছর পরে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য বাড়িতে যাওয়া। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। গভীর রাতেও প্রচারণা চালাচ্ছেন তারা। প্রার্থীদের কাছে প্রচারণা চালাচ্ছেন কর্মী সমর্থকরাও। নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসন ভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শেষ সময়েও চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারেও আশাবাদী প্রত্যেকে। তবে এবার প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত প্রার্থীর কাছ থেকে কাজের বাস্তবায়ন চান ভোটাররা।
মাদক মুক্ত আমাদের 9 আসনটা করতে পারে, এটাই হলো প্রত্যাশা। আমাদের রাস্তাঘাটের উন্নতি করবে, এটাই আমাদের প্রত্যাশা ওনার কাছে। প্রত্যাশা অনেকই থাকবে আমাদের, কিন্তু জনসংকুল দেশ, সেই হিসাবে আমাদের প্রাপ্তি কম। এই প্রাপ্তি কমের ভিতরেও আমি আশা করব সব বয়সের মানুষ আমাদেরকে শুভকামনা জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। আর যেহেতু আমার স্বাস্থ্যের কাজটা আসলে মধ্যবয়সী এবং যারা প্রবীণ তারাই আমার কাজের সাথে পরিচিত ছিল বিগত বছরগুলো থেকে, তো ওনারাও এসে জানিয়ে যান যে অমুক ভিডিও থেকে এই সমস্যাটার সমাধান হয়েছিল, ধন্যবাদ জানান এবং অনেক শুভকামনা জানান। এর আগে প্রচারের শেষ দিনে ব্যস্ত সময় পার করেন ঢাকার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন জায়গায় চলেছে গণসংযোগ। বিএনপির নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আসন ভিত্তিক নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ধানের শীষের পক্ষে ঢাকা 11 আসনে এম এ কাইয়ুমের সমর্থনে মিছিল এটি। রাজধানীর উত্তরবাড্ডা থেকে শুরু হয়ে মিছিলটি রামপুরায় বিটিভি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় ধানের শীষ স্লোগানে মুখরিত হয়ে ওঠে রামপুরা বাড্ডা এলাকা। দুপুরে মিরপুর 12 নম্বর সিরামিক্সের মোড় থেকে গণমিছিল বের হয় ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের সমর্থনে। মিছিলটি এই আসনের প্রতিটি ওয়ার্ডের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিকেলে মিরপুর 12 নম্বর সি ব্লক এলাকা থেকে শুরু করা মিছিল 11 ও 10 নম্বরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আমিনুল হক বলেন, নির্বাচিত হলে প্রতিটি পাড়া মহল্লার জন্য নেয়া উন্নয়ন পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আমার এলাকার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা এই প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ। শেষ দিনের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে প্রচারণায় ব্যস্ত ঢাকা 14 আসনের প্রার্থী। এই আসনের 4.5 লাখ ভোটারের অর্ধেকই নারী, যাদের অনেকেই কর্মজীবী। বিএনপি প্রার্থী বলেন, নারী পুরুষ সকল কর্মজীবীদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করবেন। সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন কাউন্দিয়া এলাকায় গণসংযোগ করেন সানজিদা ইসলাম তুলি। বলেন, জয়ী হলে অগ্রাধিকার ভিত্তিতে কাউন্দিয়ার সাথে ঢাকার সড়কপথে যোগাযোগের ব্যবস্থা করবেন। কাউন্দিয়াবাসীর জন্য প্রথম বার্তা শুরু হবে ইনশাআল্লাহ ব্রিজটা দিয়ে, বাকি সবকিছু পরিকল্পনা মাফিক চলবে। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী বৈঠক করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিমুদ্দিন আলম। মহাখালী মডেল স্কুল মাঠে জিয়া শিশু কিশোর সংগঠনের এই আয়োজনটি ছিল শিশু কিশোরদের নিয়ে তারেক রহমানের স্বপ্ন ও ভাবনার আসর এবং নির্বাচনী বৈঠক। বক্তারা বলেন, বিএনপি সরকার গঠন করলে পূরণ হবে শিশুদের স্বপ্ন, খেলাধুলার জন্য রাজধানীতে হবে 40টি খেলার মাঠ। প্রচারণার শেষ দিনে ঢাকা 18 আসনের তুরাগ এলাকায় গণসংযোগ করেন ধানের শীষের এস এম জাহাঙ্গীর হোসেন। সকাল থেকে শুরু হওয়া গণসংযোগে কয়েক হাজার দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময়ে কাটিয়েছেন রাজধানীর 11 দলীয় জোটের প্রার্থীরাও। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তাদের পর্যবেক্ষণে কিছুটা ভিন্নতা পাওয়া যায়। কেউ বলছেন এখনও পরিবেশ সৌহার্দ্যপূর্ণ, কারো অভিযোগ কালো টাকা আর অস্ত্রের ছড়াছড়ি নিয়ে। নির্বাচনে জয়ী হলে নতুন আঙ্গিকে সরকার পরিচালনার আশ্বাস দিচ্ছেন সব প্রার্থী। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বী প্রচারণায় বেশ সরব দাঁড়িপাল্লার এই প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান। সোমবার তার সমর্থনে মিছিল করেন জামায়াতের নেতাকর্মীরা। এটি গুলশান 2 নম্বর চত্বরে শুরু হয়ে গুলশান 1-এ গিয়ে শেষ হয়। সামনের সারিতে ছিলেন জামায়াতের নারী নেত্রীরা। আমরা এমন একটা পরিবর্তিত সমাজ চাই যেখানে প্রত্যেকটা মানুষ, এই সমাজের যে কোনো শ্রেণীর মানুষ নির্বিঘ্নে হাঁটতে পারবে, তার স্বাধীনতা নিয়ে হাঁটতে পারবে। যেটা সমাজ থেকে দুর্নীতি নির্মূল হোক, সন্ত্রাস নির্মূল হোক, চাঁদাবাজ নির্মূল হোক। ঢাকা 6 আসনে গণমিছিল করেন জামাতের ডক্টর আব্দুল মান্নান। টিকাটুরি থেকে সূত্রাপুর, ওয়ারি, গ্যান্ডারিয়া বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা চালান তিনি। ঢাকা 6-এর মানুষরা উন্নয়ন বঞ্চিত। এই উন্নয়ন বঞ্চিত মানুষরা তারা বলছে যে আমরা নৌকা দেখেছি, লাঙ্গল দেখেছি, ধানের শীষ দেখেছি, এবার দাঁড়িপাল্লা দেখতে চাই। ঢাকা 12 আসনে 11 দলীয় জোটের প্রার্থী সাইফুল আলম খান মিলন বিকেলে কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ করেন। তার অভিযোগ, ভোটের আগে প্রচুর টাকার ছড়াছড়ি হচ্ছে, আসছে অস্ত্র। আমি নির্বাচিত হলে চাঁদাবাজিকে অ্যাড্রেস করব। মাদক সমস্যা আছে এখানে, এবং আরেকটা সমস্যা হলো আমাদের গ্যাস নাই, পানি নাই, আমাদের জলবদ্ধতা আছে। নিজেদের নির্বাচনী এলাকায় ছুটে বেরিয়েছেন এনসিপির প্রার্থীরাও। জোটে নারী সমর্থকদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে মিছিল করেন তারা। পরে পদযাত্রা করেন ঢাকা 18 আসনে শাপলাকলি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান ঢাকা 8 আসনে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। অভিযোগ, তার নির্বাচনী ক্যাম্পে কুপিয়ে আহত করা হয়েছে 4 জনকে। 11 দলীয় জোটের নেতৃত্বে
কোনো জামায়াতের সরকার হবে না, এনসিপির সরকার হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষের 12 তারিখের পরে জনগণের সরকার গঠন হবে বাংলাদেশে। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময় শেষ হবে মঙ্গলবার সকাল 7:30টায়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভোটের লড়াইয়ে এবার উত্তরাঞ্চলের 72 আসন জয় পরাজয়ে বড় ভূমিকা পালন করবে। সেই সমীকরণে প্রচারের শেষ দিনে বিএনপি জামায়াত দুই দলের প্রার্থীরাই চষে বেরিয়েছেন ভোটের মাঠ। দুই দলের শীর্ষ নেতারা উত্তরে বেশি আসন জয় আশাবাদী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার গঠনের আশা ব্যক্ত করে ভোট চেয়েছেন। অন্যদিকে জামায়াত প্রার্থীরা এবার তাদের পক্ষে ভোটাররা থাকবে বলে আশাবাদী। উত্তরের কয়েক জেলা ঘুরে আরও জানাচ্ছেন আলমগীর স্বপন। ঠাকুরগাঁও কোর্ট চত্বরের বটতলায় ক্লায়েন্টের সাথে আইনি পরামর্শে ব্যস্ত উকিলরা। এর ফাঁকে দুদিন পরের ভোটের আলাপও থেমে নেই। তারা বলছেন, দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট, তাই যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য মুখিয়ে আছেন। সবাই সবার প্রার্থীকে নিয়ে আনন্দিত, সবাই সবার প্রার্থীর জয়ের জন্য আশাবাদ ব্যক্ত করছে। এখন লোক ভোট দিতে পারছে বা ভোট দিতে যাবে, এটা একটা উৎসবমুখর পরিবেশ আছে। যে গণতান্ত্রিক যে একটা প্রতিষ্ঠিত হচ্ছে, এটা একটা দৃষ্টান্তমূলকই হচ্ছে। পঞ্চগড়ের বোদা উপজেলার সাতকামলার চায়ের দোকানেও ভোটের আলাপ। কেমন হবে দিনটি, কতটা অবাধ সুষ্ঠু হবে লড়াই, এই নিয়েই আড্ডা তাদের। 17 বছর পর নির্বাচন পাইছে, মানুষ তো ভোট দিতে যাবেই। এর আগে ভোট দিতে গেছিলাম, ভোট দিতে পারি নাই, ভোট দেওয়া হয়ে গেছে আমাদের। উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে 72টি নির্বাচনী আসন। এর মধ্যে 2001 সালে রাজশাহীর 39 আসনের 33টি বিএনপি আর জামায়াত পেয়েছিল 3টি। অন্যদিকে রংপুরের 33 আসনের মধ্যে বিএনপি 9 এবং জামায়াত জয়ী হয়েছিল 4টি আসনে। 2008 সালের নির্বাচনে এই দুই দলের কোনো প্রার্থী জয়ী হয়নি রংপুরের কোনো আসনে। আর রাজশাহীতে বিএনপি 8টি পেলেও এখানে জামায়াতের অর্জন ছিল 0। দুই বিভাগের 62টি আসন জিতেছিল আওয়ামী লীগ, জাপা। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এসব আসন জয়ে এবার মরিয়া বিএনপি, জামায়াত। তাদের সঙ্গে যে ছিল উনি বলেছেন, জামাতে ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই একটা দলকে ভোট দিয়ে আমরা তো আমাদের ঈমান নষ্ট করে ফেলবো। কোনো জায়গায় তারা আমাদের ভোট কর্মীদের গায়ে আঘাতও করছে। এভাবেই নানা প্রতিবন্ধকতার মধ্যেও জনগণের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। চেয়ারম্যান চলা অবস্থায় 1 টাকার দুর্নীতি, কোনো অন্যায় অবিচার আমার দ্বারা হয়নি। আশাবাদী তার চেয়ে বেশি ভোটে আমি জিতবো মনে হচ্ছে। উত্তরাঞ্চলের 16 জেলার প্রার্থীরা প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় কাটিয়েছেন, আশাবাদী জয়ে। ভোট না দিলে কেউ যাওয়া পারেন? আপনারা কি চান যে আমি যাই? যদি চান তাহলে একটু হাত তুলে দেখেন যে প্রধানের সিটে ভোট দিবেন। এমনিতেই এখানে সকল জরিপগুলো বলছে এখানে জামাত হয়তো 1-2টা সিট হয়তো এদিক ওদিক হতে পারে। আমরা মনে হয় যে 100% 2-1টা বাদ যেতে পারে। আমার 25-এর উপরে হয়তো আমরা দাঁড়িপাল্লা বিজয় হওয়ার সম্ভাবনা বেশি। তারা আশা করছেন ভোট শান্তিপূর্ণ হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ না থাকলেও কেন্দ্রে যাবেন তাদের সমর্থক ভোটাররা। ভোটের মাঠে নেই আওয়ামী লীগ, ক্ষয়িষ্ণু জাতীয় পার্টি। এই অবস্থায় বিএনপি কিংবা জামায়াতের ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে বড় ফ্যাক্টর উত্তরাঞ্চলের 72 আসন। শেষ মুহূর্তের প্রচারণায় দুই বড় দলই চেষ্টা করছে ভোটারদের কাছে টানার। তবে শেষ পর্যন্ত কোন দল ক্ষমতায় যাবে তা জানা যাবে 12 ফেব্রুয়ারি ভোটের দিনে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঠাকুরগাঁও। মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন নির্বাচন কমিশন। বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। এর আগে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না, এমন নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এছাড়া দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যান কমিশনে, আসে টিআইবির একটি প্রতিনিধি দলও। ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারের যে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন, তা প্রকাশিত হওয়া মাত্র শুরু হয় সমালোচনার ঝড়। তবে নিষেধাজ্ঞা জারির পরদিনই তা তুলে নেওয়া হয়। বিষয়টি নিয়ে বিস্তারিত জানান ইসি সচিব। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা
ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। সচিব জানান, নির্বাচন উপলক্ষে 5 শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসছেন। দাবি করেন, ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। মঙ্গলবার থেকে ডিজিটাল প্রচারণা মনিটরিং হবে বলেও জানান তিনি। মিছিল, মিটিং, শোডাউন ইত্যাদি ইত্যাদি এগুলো বন্ধ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আশা করব যে যোগাযোগ মাধ্যমে যেন এই প্রচারণাগুলো বন্ধ থাকে। মনিটরিং এর ব্যবস্থা আছে, আমরা এখানে করি। এর আগে নির্বাচন কমিশনে যায় 11 দলীয় জোট ও ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল। মোবাইল ব্যবহারে ইসির বিধিনিষেধের সমালোচনা করেন তারাও। এছাড়া সিইসির সাথে বৈঠক করতে যান কাদের সিদ্দিকী ও সাদেক কায়েম। এই নির্বাচনে অংশগ্রহণমূলক হয়ে উঠছে না, এটা সত্য, কিন্তু পরে হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে পরে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায়, সেটা আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেটা হতে দিব না। এমন কোনো চিঠি সার্কুলার ওনারা হুট করে যাতে না দেন, যেটা নিয়ে আমাদের এবং দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে শোকজ করলে সাথে সাথে ওই দিন বা পরের দিনের মধ্যে ওই অফিসার সেখান থেকে উইথড্র হয়ে যাচ্ছেন। শীতকাল হওয়ায় অনেকেই অতিরিক্ত পোশাক পরিহিত অবস্থায় থাকবেন, তো সেক্ষেত্রে তারা যদি লোকচক্ষুর অগোচরে যদি কিছু করেন, এটা কিভাবে দেখবেন? এছাড়া টিআইবির একটি প্রতিনিধি দল যায় ইসিতে। পরে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশের নারী, আদিবাসী, লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ সহ অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। নির্বাচনের পূর্ববর্তী যে সময়টুকু আছে এবং সামনে নির্বাচনের দিন, তারা সমান প্রতিযোগিতার ক্ষেত্রে যা বোঝায় সেটা নিশ্চিত করে তারা নিজেরা তাদের ভোটের অধিকারটা চর্চা করতে পারবে কিনা, সেটি নিয়ে আমাদের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। তিনি জানান, ইসির আইন শৃঙ্খলা মনিটরিং সেলকে উদ্বেগের কথা জানানোর পর তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমাদের উদ্বেগগুলো তাদের কাছে জানিয়েছি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু। আগামীর রাজনৈতিক কাঠামোতে আসবে অভূতপূর্ব পরিবর্তন। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এমন আশাবাদের কথা জানিয়েছেন তার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, গণভোটে হ্যাঁ জয়ী হলে দেশের ভবিষ্যৎ বদলে যাবে বলেও আশা ডক্টর ইউনূসের। অন্তর্বর্তী সরকারের তেমন ব্যর্থতা নেই দাবি করে তিনি বলেন, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাই সরকারের বড় সাফল্য। রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা রাখছে উল্লেখ করে প্রেস উইং জানায়, ভোটের আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক। এতে পর্যালোচনা হয় অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন এজেন্ডা। আলোচনা হয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়েও। আজকে সম্ভবত আমাদের পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে। আওয়ামী লীগের নির্বাচন বানচালের কোনো এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ খালি অনলাইনে আছে এবং অনলাইনে থাকার কারণ হচ্ছে ওরা এত টাকা বাইরে নিয়ে গেছে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টার আশা, গণভোটে হ্যাঁ জিতলে এবার দেশের ভবিষ্যৎ বদলে যাবে। উনি বলেছেন যে এবারের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। নির্বাচন রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা অভূতপূর্ব চেঞ্জ নিয়ে আসবে, নির্বাচন এবং রেফারেন্ডাম। উনি আশা করছেন যে এইবারে নির্বাচন মানে অন্যান্য যে কোনো বারের নির্বাচনের চেয়ে ভালো হবে। আর আবার গণভোটে হা ভোট জিতলে উনি বললেন যে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে নির্মিত হবে। শফিকুল আলম দাবি করেন, এই সরকারের তেমন ব্যর্থতা নেই। সবচেয়ে বড় সফলতা শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা। আমি মনে করি না এই গভর্নমেন্টের ব্যর্থতা তেমন একটা আছে। যে ভয়ানক ক্রাইম করেছিলেন আগের স্বৈরাচার, তার জন্য বিচার করা হয়েছে। দেশকে একটা ভালো ইলেকশনের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে এবং আমরা আশা করি দেশের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। দেশের আমরা একটা বলিষ্ঠ ফরেন পলিসি পেয়েছি। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ করাপশনটা কমিয়ে আনার জন্য। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশ থেকে 330 জন পর্যবেক্ষক আসবে। সবচেয়ে বড় দলটি ইউরোপীয় ইউনিয়নের। ধরে এনে আপনার অবজারভার হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করে এবং তাদের কাছ থেকে নির্বাচন সম্পর্কে সার্টিফিকেট নেওয়াটা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের লক্ষ্য ছিল না। এর আগে সকালে শেষ মুহূর্তে সচিবদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সবচেয়ে বড় সাকসেস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের 80% ভোটই পাবে বিএনপি, 15% পাবে জামায়াত। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASDর উদ্যোগে আসন্ন নির্বাচন নিয়ে করা এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপ অনুযায়ী নির্বাচনে বিএনপি 208টি আসন পেতে পারে, 46টি আসন পেতে পারে জামায়াত জোট।
হয় আমরা দেখি যে আমরা আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সারা দেশব্যাপী ফলো আপ জনমত জরিপ চালায় এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই জরিপের ফল প্রকাশ করে সংস্থাটি বলছে, জরিপের ফল অনুযায়ী আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থনকারীদের ৮০% ভোট দেবেন বিএনপিকে, আর ১৫% ভোট যাবে জামায়াত জোটে। সর্বোচ্চ ৬৬.৩% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছে। এর বিপরীতে ১১.৯% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত, এনসিপি ১.৭%। অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির জনসমর্থন ০.৪% এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার ২.৬%। জরিপে অংশ নেওয়া নারী ভোটারদের মধ্যে ৭১.১% নারী বিএনপিকে সমর্থন দিচ্ছেন। জরিপের ফল অনুযায়ী নির্বাচনের সর্বাধিক আসন পেতে পারে বিএনপি নেতৃত্বাধীন জোট। বলা হয়, বিএনপি জোট ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬টি। এছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারে বলে ধারণা করছে EASD। একই সঙ্গে ২২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সমর্থন করেছেন সর্বাধিক ৬৮% উত্তরদাতা। অন্যদিকে ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ১৪% এবং নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন ২% উত্তরদাতা। এছাড়া ১৬% উত্তরদাতা এই বিষয়ে মত প্রকাশে অনিচ্ছুক বলে জানিয়েছেন। আঞ্চলিক বিশ্লেষণে বিএনপি জোটের প্রতি সর্বোচ্চ সমর্থন পাওয়া গেছে যথাক্রমে চট্টগ্রামে ৭৬.৮% এবং সিলেটে ৭৫.৬%। তবে বরিশাল ও খুলনায় জামায়াতে ইসলামী জোটের শক্তিশালী অবস্থান লক্ষ্য করা গেছে, যেখানে দলটির সমর্থন যথাক্রমে ১৭.৮% এবং ১৮.৬%। অন্যদিকে উত্তরবঙ্গের রংপুরে জাতীয় পার্টি ৩% ভোটারের সমর্থন পেয়েছে। জরিপে অংশগ্রহণকারী সর্বোচ্চ ৬৬.৪% মানুষ বিশ্বাস করেন যে আসন্ন নির্বাচনের পর বিএনপি জোট সরকার গঠন করতে সক্ষম হবে এবং ৬৬.৩% ভোটার তাদের নিজ নিজ আসনে বিএনপি প্রার্থীর জয়ের ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সংবাদ সম্মেলনে জরিপের বিভিন্ন সীমাবদ্ধতার কথাও জানায় সংস্থাটি। এটা মানুষের মতামত, মানুষ এখন কি মনে করছে সেই মতামতটা আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। গত সার্ভে আর এই সার্ভে ট্রেন্ডের মধ্যে আমরা খুব একটা বেশি ডিফারেন্স পাইনি। ৩০০টি সংসদীয় আসন থেকে মোট ৪১,৫০০ জনের মতামত নিয়ে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। দিস ইজ দ্য লার্জেস্ট স্যাম্পল সাইজ। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী ঢাকার ৩৭টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই, এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, এবারের নির্বাচনে পুলিশকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। এদিকে নির্বাচনে সারা দেশে ৫ লাখের বেশি আনসার সদস্য মোতায়েন থাকবে। সকালে নির্বাচন প্রস্তুতকালীন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। নির্বাচনকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে এই সংবাদ সম্মেলন। সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে হাজির হন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কথা বলেন নির্বাচনকালীন নিরাপত্তা ও সমসাময়িক ঘটনা নিয়ে। দায়িত্ব পালন করে এমন একটি মানদণ্ড স্থাপন করব। ঢাকার ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে কমিশনার বলেন, ভোটে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই, কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। ক্রাইম নাই, ল অ্যান্ড অর্ডার সমস্যা নাই, রাস্তা ব্লকিং নাই, খুবই ভালো পরিবেশ। ৩ কোটি লোকের শহর, এইরূপ একটি শহরে আমরা পুলিশিং করি। তো এখন যে আপনারা দেখতেছেন ল অ্যান্ড অর্ডার এবং ক্রাইম সিচুয়েশন, আমি তো মনে করি চমৎকার। নির্বাচনে নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনে আনসার বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটির মহাপরিচালক। এই আনসার বিডিপির যে আপনাকে আদর্শ দেওয়া হলো নিরপেক্ষভাবে এই নির্বাচনে ভূমিকা রাখার জন্য, সেই ধারণাটাকেই আপনি প্রতিষ্ঠিত করবেন। এবারে নির্বাচনে সারা দেশে ৫,৫৬,১২৭ জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
104 জনকে গুম করে হত্যা মামলায় জিয়াউল হাসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষ্যতে র্যাব ও সেনা কর্মকর্তাদের গুম খুনের সংস্কৃতি উঠে এসেছে। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সাক্ষ্য গ্রহণে সাবেক সেনা কর্মকর্তা ইকবাল করিম ভূঁইয়া বলেন, 10,000 টাকার বিনিময়ে মানুষ খুন করত র্যাবে কর্মরত সেনা কর্মকর্তারা। যাদের খুন করা হতো তাদের হত্যার পর পেট কেটে নাড়ি ভুঁড়ি বের করে শরীর ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো। এছাড়াও তিনি বলেন, আয়নাঘরের মতো অপসংস্কৃতির জন্ম দেওয়ার পর ডিজিএফআই টিকে থাকার বৈধতা হারিয়েছে। পরে তিনি র্যাব ও ডিজিএফআই বিলুপ্ত চান। এর আগে রোববার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ দেন তিনি। স্বাক্ষর হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচিত এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড ART চুক্তি। সোমবার রাতে বাণিজ্য মন্ত্রণালয়ে ভার্চুয়ালি চুক্তিতে সই করে দুই দেশ। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার এতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে পণ্যের শুল্ক 20% থেকে 19% নির্ধারণ করা হয়। এছাড়াও আমেরিকা থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রফতানিতে রেসিপ্রোকাল শুল্ক 0 নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রথম দফায় বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক ধার্য করা হয় 37%, পরে কমিয়ে করা হয় 35%, সবশেষ নির্ধারিত হয়েছিল 20%। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।